বাংলাদেশের রাজনীতিটা ঠিক কেমন। একজন পররাষ্ট্রমন্ত্রী এসছেন ভারতে, তার সঙ্গে যাকে বলা হয় আইজ অ্যান্ড ইয়ার্স অফ মিস্টার তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, মিস্টার হুমায়ুন কবির এসছেন। তারা আমাদের সমস্ত বড় বড় লোকের সঙ্গে দেখা করেছেন, এমনকি বিজেপির যিনি ওভারসিজ সেলের প্রধান তার সঙ্গে দেখা করেছেন। অথচ এবং সেখান থেকে তারা গেছেন হচ্ছে ভারতেরই, আমাদেরই ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম মরিশাসে। মরিশাস একটা ইন্ডিয়ান বেস, অথচ বাংলাদেশ মিডিয়ায় এটাকে বলা হয়েছে এটা একটা স্টপ ওভার। কেমন? যেটা ডোমেস্টিক রাজনীতি প্রয়োজনে আমি বুঝতে পারি। নিশ্চয়ই মনে আছে যে ইউনূস সরকারের সরকার ছাড়ার খুব একটা ইচ্ছে ছিল না, এবং ছাড়লেও সে অনেক রকমের প্যাঁচ হচ্ছিল। কারণ একটাই জিনিসে প্রমাণ হয় যে তারেক রহমানের দেশে ফিরতে 1.5 বছর কেটে গেছিল প্রায়। কেমন? কিন্তু তাকে করতে হয়েছে এবং তাকে সরতে হয়েছে। একটা সময় জামাত মনে হচ্ছিল জামাতই চলে আসবে, হয়নি, বিএনপি এসছে। সুতরাং অনেক কিছুই ঘটে যেটা সামনে থেকে সরাসরি বোঝা যাবে না, কিন্তু ঘটে, যেগুলো ঘটবার সেগুলোই ঘটে। ধন্যবাদ আপনাকে। আমি বুঝতে পারছি আপনার কথা মধ্য দিয়ে যে হয়তো ব্যাকডোরে অনেক কিছুই ঘটেছে বিহাইন্ড দ্য স্ক্রিন, যেগুলো আমরা জানতে পারছি না। আমি একটু যদি জানতে চাই আপনার কাছ থেকে একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে, ভারতে আসলে কি চাওয়া, মানে কোন জায়গা থেকে সম্পর্কের উন্নয়নটা আশা করা হচ্ছে মূলত, এবং ডক্টর ইউনূস সরকারের সময় কেন ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে গিয়েছিল সেটা আমরা সব জানি। কি কারণ অনেকে বলে শুধুমাত্র আওয়ামী লীগের কারণেই ভারত বাংলাদেশের সাথে বৈরী আচরণ করেছে কিংবা সম্পর্কটা কন্টিনিউ করেনি, এটা অনেকে বলে। আমি সেটা মনে করি না যে শুধুমাত্র আওয়ামী লীগের কারণেই এটি ঘটেছে। এখন এই অবস্থায় এসে বিএনপি সরকারের সঙ্গে মানে সমঝোতার জায়গাটি, গিভ অ্যান্ড টেকের জায়গাটি কোথায় কোথায়? রাইট। প্রথম কথা হচ্ছে, আওয়ামী লীগকে একটা বাস্কেটে কেন ফেলা হচ্ছে, একটা বাস্কেট কেস কেন করা হচ্ছে? যদি করা হয়ে থাকে তাহলে সেটার মধ্যে ভালো রাজনীতি নেই, খারাপ রাজনীতি আছে। কারণ এটা হচ্ছে মাঠ থেকে একজনকে বার করে দিয়ে আমরাই খাবো, এটা এটা কোনো প্রশ্ন নয়। আমি বৈদেশিক সম্পর্কের স্বার্থে ভারতের দৃষ্টিভঙ্গিতে আমরা বাংলাদেশে স্টেবল পলিটিক্স দেখতে চাই, পলিটিক্যাল স্টেবিলিটি দেখতে চাই। এবং এটা পুরো বাজে কথা যে ভারত আওয়ামী লীগ ছাড়া কিছু চেনে না। নরসিমহা রাও, প্রধানমন্ত্রী নরসিমহা রাও, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, প্রধানমন্ত্রী মনমোহন সিং, তিনটে প্রধানমন্ত্রী বিএনপির সঙ্গে কাজ করার চেষ্টা করেছে, ঘটেনি, হয়নি। আমাদের যদি ভুল থাকে, বিএনপিরও ভুল আছে, এই কথাটা বুঝতে হবে। ইউনূস সরকার সম্পর্কে আমি বেশি কিছু বলতেই চাই না। তারা এসছিল কতগুলো 1 পয়েন্ট এজেন্ডা নিয়ে। তা না হলে একটা সরকার যে মব দিয়ে রুল করেছে, বলেছে এটাই গণতন্ত্র, এটা ঘটে না। কেমন? আপনারা আমার থেকে বেশি বলতে পারবেন, তারা চলে গেছে, নতুন করে বলে লাভ নেই, কিন্তু এটা কোনো সরকার বলে আমি মনে করি না। একটা সরকার একই সঙ্গে নিউট্রাল আর পলিটিক্যাল হয় কখনো? হয় পলিটিক্যাল সরকার, নয় নিউট্রাল সরকার। এটা হাঁসঝাড়ুর মতো একটা ব্যাপার। আমরাও আমাদের দিক থেকেও চাইবো বাংলাদেশ স্টেবল থাকুক, কারণ বাংলাদেশের লোকে যদি খারাপ থাকে সেটা আমার জন্য খারাপ। কেমন? তো দেওয়া নেওয়ার অনেক কিছু আছে। ভারতের দিক থেকে চাওয়ার দুটো দিক থাকে। আমাদের চাওয়ার 90% হচ্ছে বাংলাদেশ যদি নিজের উন্নতি নিয়ে ব্যস্ত থাকে, আমাকে নিয়ে কম খোঁচাতে যায়, আমি খুশি। আর আমার এখানে কোনো ওই যে ওই লোকগুলোকে অমুক লস্করে তৈবা আর তমুক তৈবা এদেরকে না পাঠালেই আমি খুশি। এইসবের চাষ না করলেই ঠিক আছে। কেমন? সুতরাং সেই জায়গা থেকে বর্ডার সিকিউরিটির উপরে এমফাসাইজটা করছেন, মানে জোরটা দিচ্ছেন শুধু মানে আপাতত বর্ডার সিকিউরিটির উপরে, টেররিস্ট অ্যাক্টিভিটির উপরে। 2 বছরে ইউনূস সরকারের সময় একটা বিপুল পরিমাণ বিনিয়োগ সেখানে হয়েছে। হাসিনা যে জিনিসটা আটকে রেখেছিল, সে খারাপ ভালো অন্য বিচার, কিন্তু হাসিনা এই কাজটা আটকে রেখেছিল, সেই বিনিয়োগ মারাত্মক পরিমাণে হয়েছে এই শুধু 1.5 বছরের ভেতর। এবং আমরা কোনো অবস্থাতেই চাইবো না যে সেটা আর কোনোভাবে বাড়ুক। এটা মানে একদম আমাদের, এটাই হচ্ছে আমাদের 90%। আমাদের চাওয়ার 90%ই এটা, বাকি 10% ছোটখাটো ব্যাপার।
এবং সেই জায়গা থেকে ভারতের সঙ্গে আওয়ামী লীগের স্পেশাল একটা সম্পর্ক তো রয়েছেই ঐতিহাসিক ভাবে, এটা তো সত্য। এবং আপনি আপনার যে 90% চাওয়া, যেটা মানে এন্টি টেররিজমের জায়গা থেকে অথবা বর্ডার সিকিউরিটির জায়গা থেকে, সেই জায়গা থেকেও আওয়ামী লীগের প্রতি এক ধরনের সফট কর্নার বলি, এক ধরনের সমর্থন বলি, সেটিও সবসময় ছিল। এবং কারণ আহ আওয়ামী লীগ সে কাজটা করেছে বলে, সব সময় ছিল না। 2001-এ হুম, এটা হাসিনা নিজে 2017 সালে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে যে আমাকে ভারত ফেলে দিয়েছে। 2001 সালে আমাদের সঙ্গে যথেষ্ট, কারণ সেবার আমরা কোনো রিটালিয়েশন করিনি। 71-এর পর একবারই ঘটনা ঘটেছে বর্ডার ফ্ল্যাশ, এবং আমরা কোনো রিটালিয়েট করিনি। অটল বিহারী বাজপেয়ী সরকার ফোনে ধমক দিলেও আরো কিছু করেছিল, ধমক ধমক ছাড়া কিছু করেনি, কারণ হাসিনা সরকারে আছে। ইলেকশনের 2-3 মাস আগে ঘটনাটা ঘটেছিল। তো সুতরাং হাসিনা হাসিনা সরকারে থাকা মানে, যেহেতু হাসিনা আমাকে কখনো ডিস্টার্ব করবে না, করেনি, তার একটা ট্র্যাক রেকর্ড আছে। কিন্তু যখন সে কোথাও ঘটনা ঘটেছে তখন কিন্তু তাকে ভারত কথা শোনাতে ছাড়েনি সেদিন। তো এটা নয় যে এখানে এখানে আমাদের কাছে আওয়ামী লীগ বিএনপি নতুন করে কিছু নেই। দুর্ভাগ্যক্রমে অবস্থাটা এমন দাঁড়িয়েছে বাংলাদেশের, যে বাংলাদেশের রাজনীতিতে দুটো স্টেক হোল্ডার। একটা দল স্বাধীনতা স্বীকার করতে চায় না, তা সুতরাং তার সঙ্গে আমার আম্বেলিকাল কর্ডটা গন্ডগোল হয়ে যাচ্ছে। আরেকটা দল সে স্বীকার করে, সুতরাং আমার সঙ্গে তার কর্ডটা আছে, পুরনো কর্ডটা রয়েছে, প্লাস সে আমাকে ওই জায়গাটুকুতে একটা রিপ্রিভ দিচ্ছে। এই ওভার টু ইউ। যে সেই জায়গা থেকেই বাংলাদেশের মানুষের একটি অংশের প্রশ্ন যে ভারত হঠাৎ করেই আওয়ামী লীগ বিষয়ে চুপ হয়ে গেল কেনা, যখন কিনা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে যে অধ্যাদেশে বলে, সেটা যখন রেটিফাই করা হলো জাতীয় সংসদে। যদিও আমি নিজে এটা প্রত্যাশা করি না, নিশ্চয়ই আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত কেন কথা বলবে, কিন্তু আহ, এটাও তো সত্য কথা যে আওয়ামী লীগ নিয়ে ভারতের একটি ভাবনা রয়েছে। এবং সেই ভাবনা থেকেই অনেকের প্রশ্ন যে ভারত আসলে কিছু বলছে না, বা আসলে কোন বিহাইন্ড দ্য স্ক্রিন বিএনপি গভর্নমেন্টের সাথে কোনো ধরনের কথাবার্তা হচ্ছে না, বা ডক্টর খলিল আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে গেলেন, সেখানে কোনো ধরনের কথাবার্তা তোলা হয়েছে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু অনেকেই ফিস ফিস করে করছেন। আমি প্রথমেই একটা লাইন আপনাকে বলছি। অবশ্যই বাংলাদেশে যেভাবে আরেকবার ব্যানটাকে র্যাটিফাই করা হলো, সেটা ইন্ডিয়া ইজ নট প্লিজড অ্যাট দ্যাট। ওকে, চুপ থাকা মানেই মৌনং সম্মতি লক্ষণ, এমন না, এমন সব সময় হয় না ডিপ্লোম্যাসিতে। ডিপ্লোম্যাসি একটা লং টার্ম অ্যাফেয়ার, একটা লম্বা খেলা। কেমন? আর ডিপ্লোম্যাসিতে মুখে যেটা বলা হয় সেটা আইসবার্গের টিপ, যেটা বলা হয় না, যেগুলো ব্যাক চ্যানেল হয়, সেটাই ডিপ্লোম্যাসি। দ্বিতীয়ত হচ্ছে, আমি আরেকবার আপনাকে মনে করিয়ে দিচ্ছি, প্রফেসর ইউনুস ক্ষমতায় আসার পরে নরেন্দ্র মোদী সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে কনগ্রাচুলেট করে মেসেজ পাঠান। কেমন? এবং অগাস্ট থেকে মার্চ অব্দি ভারত কোনো রকম রিটালিয়েটারি কোনো স্টেপ কিচ্ছু করেনি। যা করার একতরফা ভাবে করে গেছে ইউনুস সরকার। সকাল বিকেল আমার 7 সিস্টার খেয়ে দিয়েছে আর চিকেন স্নেক খেয়ে দিয়েছে। কেমন? তো সুতরাং এই এই প্রেক্ষিতে তারপরে পরিস্থিতি খারাপ হয়, কারণ তারা এমন একটা হাই থেকে কথা বলছিল যেটা যেটা হবে না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি বলছেন আভ্যন্তরীণ রাজনীতি। আভ্যন্তরীণ রাজনীতি ততক্ষণই অভ্যন্তরীণ থাকবে যতক্ষণ রাজনীতিটা অভ্যন্তরীণ থাকবে। আপনি আপনার দেশ থেকে এক দলকে হাওয়া করে দেবেন, এক দলকে ধরে জেলে ভরে দেবেন, এক দলকে তারা আমার এখানে ঘরে ঢুকে পড়বে, তাহলে তো আর অভ্যন্তরীণ রইল না রে বাবা। তো আমার বাড়ির Exactly. সমস্যা হয়ে গেছে। 71 সালে আমাকে ইন্টারফিয়ার করতে হয়েছিল, 1 কোটি মানুষ এসেছিল এদেশে। তো তা না হলে কি আমার ইন্টারফিয়ার করার জায়গা কতটুকু থাকতো? কেমন? সিমিলারলি এবার যদি ওই লোকগুলো দৌড়ে না আসতো, তারা তো শুধু আমার এখানে, সারা পৃথিবীতে দৌড়িয়েছে। এখন আপনি বলতেই পারেন 4 জন চোর চুরি করেছে, অমুক করেছে, তমুক করেছে, সবই ঠিক আছে, কিন্তু তাকে পাথর মেরে মারবেন কিনা এটাও তো ঘটনা। আপনাকে তো একটা সিভিলাইজড একটা প্রসেসে যেতে হবে, খালি একে ঝুলাও তাকে ঝুলাও করলে তো হয় না। তো এবার দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগ, আমি যেখান থেকে শুরু করেছিলাম, যে যে আমার বাংলাদেশ নিয়ে কনসার্ন দুটো। একটা হচ্ছে রোজকার, মানে যেটা এভরিডে অ্যাফেয়ার,
সেখানের জায়গায়, এবং যেটা সিকিউরিটি অ্যাফেয়ার, সিকিউরিটি হ্যাজ টু বি এনশিওর্ড। ইট ইজ আ রেড লাইন। বাংলাদেশে কারো ভালো লাগতে পারে, না ভালো লাগতে পারে, কিন্তু ইট ইজ আ রেড লাইন। বাংলাদেশ মাস্ট এনশিওর ইন্ডিয়ার সিকিউরিটি। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে যদি পলিটিক্যাল ভ্যাকাম থাকে এবং যদি ক্ষমতা দখল করার জন্য এমন কেউ থাকে যারা এই সিকিউরিটি রেড লাইনের উপর থ্রেট হতে পারে, তাহলে অবশ্যই আমি চাইবো না। কোন দেশ চাইবে? তো সুতরাং এটা এখানে অভ্যন্তরীণ কথা বলে তো লাভ নেই। তো সেখানটায় আমরা আমি তো শুধু না, আপনাদেরই সমস্ত সমালোচক নানান জায়গায়, সাবির মুস্তাফা এসেছিলেন আমার পডকাস্টে, উনিও একই কথা বলছেন যে পলিটিক্যাল ভ্যাকাম তৈরি হয়ে গেছে। দুজনে পার্লামেন্টে কি সুন্দর হাসি খেলা করছে, কারণ এদের মধ্যে আইডিওলজিক্যাল কোনো রাইভালরি নেই। কেমন? তো এগুলোর চলছে। তো এখন এই ভ্যাকামটা তো চিরদিন থাকবে না, এটা কাউকে তো। সুতরাং আমি যদি ভ্যাকামটা থাকে তাহলে ইনস্টেবিলিটি আসবেই, এবং সেটা আমরা চাইবো না। এটাই তো স্বাভাবিক যে আনস্টেবল হয়ে যাক বাংলাদেশ। সুতরাং কথা অবশ্যই চলছে। কি কথা চলছে যদি আমি বা আপনি জেনে যাই, তাহলে নিশ্চয়ই সেই কথাগুলোর আর মূল্য থাকতো না। সেই কথাগুলো, এই যে লম্বা সময় উনি তো স্টপ ওভারে আসেননি, উনি ভারতে এসছেন, দেখা করেছেন, এবং তারপরে জয়শঙ্করের সঙ্গে 7-8 ঘন্টা প্লেনে চেপে মরিশাস গেছেন। মরিশাসেও উনি যেখানে গেছেন সেটাও আমাদেরই প্রোগ্রাম। এই কোটা সময়ে অনেক কথাই নিশ্চয়ই হয়েছে সাইড লাইনে। কিন্তু এইটুকু আমি খুব ভালোভাবে জানি যে ইন্ডিয়া ইজ নট প্লিজ। দুই, ইন্ডিয়ান স্ট্র্যাটেজি এই মুহূর্তে হচ্ছে, যেটা আমাদের খুব এক্সপেরিমেন্টেড প্রুভেন স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে এটা তো আর পাড়ার ঝগড়ার মতো বিষয় নয় যে এই তুই করলি না কেন, আমি তোকে মেরে দিলাম। তো সুতরাং তাকে একটা সময় দিতে হবে। আপনি জানেন তারেক রহমান আসবেন। কেমন? তাকে তার রাজনীতি সামলে তিনি যদি তার কাজটা করতে পারেন, এটা ভারতের জন্য করছেন তা নয়, বাংলাদেশের জন্য করছেন। এটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে ভারত করছে, ভারতের জন্য আওয়ামী লীগ, বাংলাদেশের জন্য আওয়ামী লীগ। ওটা বাংলাদেশের পার্টি, আমার এখানকার পার্টি নয়। আর তাকে আমরা এখানে ঝান্ডা নিয়ে প্রসেশন করতে দেইনি, সেটা নিয়ে তাদেরই রাগ আছে আমাদের ওপর। তো সুতরাং এটার কোথাও একটা রেজলিউশন তো আসতে হবে। এই রেজলিউশনের জায়গা আমি যতটুকু বুঝতে পারি যে সবকিছুই চলছে, এবং যেটা সময়, তারেক রহমান একটা সময় পাবেন, যে সময় অবধি ভারত তার সঙ্গে থাকবে। হোপফুলি সেই সময়ের ভেতর আপনাকে মনে রাখতে হবে যে ওনার বাবা জিয়াউর রহমান, তিনি তো হাসিনাকে ফিরতে দিয়েছিলেন, এটা তো সত্যি। হাসিনা ফিরে যেমন, হ্যাঁ, তো এটাও ঐতিহাসিক সত্য। সুতরাং কালকে তারেক রহমান ফিরতে দেবেন কি দেবেন না, এটা দেখতে হবে আমাদের। কিছুদিন তো তাকে সময় দিতে হবে। তো সেই সময়ের জায়গাটা চলছে। ভারত যেটা করছে সেটাকে বলা হয় ওয়েট অ্যান্ড ওয়াচ। ওই জন্যই কথা বলছে। প্রতিমা বসু, আমার আরেকটি প্রশ্ন, যেমন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম আবার চালু করার ক্ষেত্রে হয়তো ভারত নিশ্চয়ই কিছু ভাবছে, নিশ্চয়ই বিহাইন্ড দ্য স্ক্রিন অনেক ধরনের কথা হয়েছে খলিলুর রহমানের সঙ্গে বা তারেক রহমান সরকারের সঙ্গে। আওয়ামী লীগের প্রতি ভারতের কোনো মেসেজ কি রয়েছে? অবশ্যই। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি যে করেছে, সেটা তো নিশ্চয়ই ভারত তৈরি করে দেয়নি, আওয়ামী লীগ রাজনীতি করেছে। তার সঙ্গে সে যখন ক্ষমতায় ছিল তার সঙ্গে সুসম্পর্ক আছে ভারতের, এইটা সত্যি। দ্বিতীয়টা সত্যি। কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ভারত গিয়ে একটা দল বানিয়ে দিয়েছিল, ঘটনাটা তো এরকম নয়। সে তার নিজের কৃতিত্বেই এসছিল। এবার প্রশ্ন হচ্ছে যে আজকে যখন সে রাজনীতিতে, আপনি যেটা নিয়ে আলোচনা করছিলেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরবে ফিরবে কিনা, সে নিয়ে ভারত কি ভাবছে ইত্যাদি। তো ভারত যে জায়গায় ভারতের কনসার্ন আমি আপনাকে বলেছি, এবং যে একটা ভ্যাকাম আছে, এই ভ্যাকাম ফুলফিল করতে হবে সেখানে, না হলে পরে কালকে হাত থেকে বেরিয়ে যাবে সিচুয়েশন। সিমিলারলি এই ভ্যাকামটা ফিল আপ করার জন্য আওয়ামী লীগকেও তো খাটতে হবে। আওয়ামী লীগ তো বলতে পারে না যে আমাকে, তাকে যখন পেছনে ধাওয়া করেছে মানুষ, তখন আমি তাকে দরজা খুলে ঢুকতে দিয়েছি, এটা সত্যি। তাকে আমি মানে ফেলবো না। হাসিনা আমাদের কাছে নিশ্চয়ই খুব অ্যাডমায়ার্ড, কিন্তু পরিবর্তিত যে পরিস্থিতি, তার সঙ্গে তাল মিলিয়ে তাকে তার রাজনীতিটা করতে হবে। এবং এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, আমি তো বাংলাদেশিদের কথাই বলছি,
যে আজ আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের, তার সম্পর্কে আমার পডকাস্টে এসেও তো লোকেরা বলে যাচ্ছে, এবং সে আওয়ামী লীগের ভেতরেই সে ডিসক্রেডিটেড। শুধু সে নয়, আরো একটা বড় সংখ্যক লিডারশিপ ডিসক্রেডিটেড। এবং তলার যে আওয়ামী লীগ কর্মী, যাদের আমরা জানি যে অপোজিশনে আওয়ামী লীগ মারাত্মক, তাহলে তারা কেন আজকে তো 1.5 বছর ধরে তারা তো একটা অমানবিক জীবন যাপন করছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তাহলে তারা ঘুরে দাঁড়াচ্ছে না কেন? কেমন? তো 20,000 জেলে আছে, ধরা যাক 20-30,000, তাহলে তারপরে 38,000 জেলে গেলে কি হতো? জেল ফেটে পড়তো, তাই না? তো তাহলে সেরকম ঘটনা কেন ঘটছে না? ঘটছে না তার কারণ হচ্ছে আওয়ামী লীগ তার জায়গাটা করতে পারেনি বলে। আওয়ামী লীগের ভেতর ভ্যাকাম আছে, লিডারশিপ ভ্যাকাম আছে। সুতরাং আওয়ামী লীগকে সেটা ঠিক করতে হবে। সে যদি সারা জীবন তো সে বসে থাকতে পারে না। যে ভারত তাকে তো, আমি যে কথাটা পরিষ্কারভাবে বলতে চাই, এবং আওয়ামী লীগ সমর্থকদের বোঝা উচিত, আমি দেখেছি ঘুরে ফিরে তারা বলে ভারত কি করলো। এখন আমাদের হয়েছে আচ্ছা বিপদ। বিএনপি বলবে আওয়ামী লীগের সঙ্গে যায়, আওয়ামী লীগ বলবে ভারত আমাদের সাপোর্ট করে না। বিষয়টা অনেকটা এরকম দাঁড়িয়েছে যে 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের আগে এমনটা অনেকের ধারণা ছিল যে বিএনপি ভাবছে আমেরিকায় এসে বিএনপি কে একেবারে কোলে তুলে ক্ষমতায় বসিয়ে দেবে। আবার আওয়ামী লীগের অনেকের ধারণা এরকম, এটা একেবারে আমি যেমন ওয়ান টু ওয়ান অনেকের সঙ্গে কথা বলে যেটুকু আমার উপলব্ধি, আওয়ামী লীগের অনেক নেতা কর্মীর ধারণা এরকম, ভাবনাটা এরকম যে ভারত এসে তাদের কোলে তুলে রাজনীতিতে পুনর্বাসিত করে দিয়ে যাবে, তাদের কিছু করা লাগবে না। অসহ্য রকমের। এবং এটা আপনাকে আমি বলছি, কত রকমের যে অভিযোগ, না তার কোনো সীমা নেই। আমি যেন ছোট ছোট করে বলছি যে আমাকে একজন বললেন, তিনি ওনাদের পক্ষেরই মানুষ, তো তিনি এসছিলেন ভারতে। তো এসে যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করেন এলেই। তো উনি আমাকে বললেন যে ওদের একটা আড্ডা বসতো আওয়ামী লীগের লিডারদের কলকাতায়। হ্যাঁ, তা কি আলোচনা হয়? আমার খুব ইন্টারেস্ট ছিল যে এরা কি আলোচনা করে। বলল বসে সেই কোন কালে 71 সালে কি করেছিল, 75 সালে কি হয়েছিল, এই আলোচনা চলে। তো আপনি দেখুন, আপনি আমাকে দোষ দিতে পারেন, কিন্তু আজকে গার্ডিয়ানের মতো একটা নামকরা সংবাদপত্র এসে বলে একটা হাসি মজা করে গেল ইলেকশনের আগে, যে এরা বসে কফি খায় আর ব্ল্যাক কফি খায় আর ইয়ে করে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে আলোচনা করে। তো এটার থেকে তো আওয়ামী লীগকেই বেরোতে হবে। আজ 1.5 বছর হয়ে গেছে ভারত আওয়ামী লীগকে ঝান্ডা নিয়ে এখানে রাজনীতি করতে দিচ্ছে না, সেটা সত্যি। কিন্তু ভারত কি আওয়ামী লীগকে আটকে রেখেছে যে ইউকেতে তুমি একজন স্পোক্স পার্সন রাখো? আটকে তো রাখেনি। তাহলে আওয়ামী লীগের 1.5 বছর বাদে আওয়ামী লীগের স্পোক্স পার্সন কে? আমি এর আপনার আগেও একটা পডকাস্টে একজনকে বলেছি, ইনফ্যাক্ট মাল্টিপল জায়গায় বলেছি গত কয়েকদিনে, যে আমি নিজে একটা বই সবে লেখা হয়েছে, তো সেটা গেছে এবছরের শেষে বেরোবে। আমি আওয়ামী লীগের অফিসিয়াল ভার্সন পাইনি, কারণ কেউ আমার সঙ্গে তারা চেনে, তারা এখনো কি করছে। আমি যদি এটা বলি, ঠিক এক্স্যাক্টলি আপনাকে বলছি, যে আমি যদি বলি কালকে যদি বই নিয়ে তো কন্ট্রোভার্সি হয়, তখন যদি আমার মাথাটা চলে যায়। আপনি ভাবতে পারেন 1.5 বছর বাদে এইটা হচ্ছে আওয়ামী লীগের অ্যাটিটিউড। তো এটার থেকে তাকে বেরোতে হবে না? আমি কি তাকে গিয়ে বিছানা পেতে শুতে ডাকবো? আমি আর একটু পরিষ্কার হতে চাই, আপনি বলছেন যে এই 1.5 বছরের মধ্যে নিশ্চয়ই আহ লিডারশিপের ভ্যাকুয়াম রয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে, আপনি স্পোকসম্যানের কথা স্পেসিফিক্যালি বললেন। আহ, আমি আরেকটু পরিষ্কার হতে চাই আপনার মাধ্যমে যে এই লিডারশিপের ভ্যাকুয়ামের বিষয়টি বলতে কি বোঝাতে চাইছেন? একটি আছে শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ চলবে কিনা, বিষয়টি কি সেরকম, নাকি শেখ হাসিনাকে রেখে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো কন্ট্রোভার্সিয়াল ব্যক্তি নয়, ফ্রেশ ক্লিন ইমেজের পরিকর্মা সাংগঠনিক যার ভিত্তি আছে এমন কোন ব্যক্তি আওয়ামী লীগকে আর দ্বিতীয় পর্যায়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে বিষয়টা এরকম কিনা? দ্বিতীয়টাই বেশি সঠিক। দেখুন, আচ্ছা। একটা দলের কে নেতা হবে এটা আমি ঠিক করতে পারি না, তাই না? নেতা তো অ্যাসেট। তাহলে জি। হাসিনার বাংলাদেশে পপুলারিটি কার আছে? হাসিনার আছে। তা আমি বলবো এখানে না, এখন হাসিনা চলে যাক, এটা তো একটা গাল গল্প হয়ে গেল। সমস্যাটা হচ্ছে আওয়ামী লীগ ডিসক্রেডিটেড কেন হয়েছে? ডিসক্রেডিটেড কিছু কিছুকে একটু সংশোধন করেছে, কিছু কিছুকে পরবর্তী সময়ে
বিল আকারে উত্থাপন করবে বলে বলেছে, এবং 4টা অধ্যাদেশকে তারা একেবারে রহিত করে দিয়েছে, যেগুলো হবে না। এবং খুব ইন্টারেস্টিংলি এই 4টা অধ্যাদেশ হচ্ছে বিচার বিভাগ সংক্রান্ত অধ্যাদেশ। বিচারক নিয়োগ, বিচার বিভাগে যে আলাদা সচিবালয় করার কথা ছিল, যেটার কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছিল, সেটা এরকম বিচার বিভাগ সংক্রান্ত। তো মানে তাহলে বিচার বিভাগের কোনো পরিবর্তন আমরা আপাতত পাচ্ছি না। এবং আজকে সকালে আমি একটা পত্রিকায় দেখলাম, সেখানে তারা শিরোনাম করেছে, হেডলাইন লিড স্টোরিতে, যে আগের ধারাতেই বিচার ব্যবস্থা। আগের ধারা মানে একদম শেখ হাসিনার যে ধারা ছিল, সেই ধারাতেই বিচার ব্যবস্থা থাকছে। এই সংবাদটা আপনার জন্য কি অনুভূতি আপনার মধ্যে তৈরি করছে? প্রথম কথা হচ্ছে, ধরুন যে এই সরকারটা আসার পরে আমরা সকলেই আশাবাদী হয়েছিলাম যে যেভাবেই হোক একটা পরিবর্তন হয়েছে বাংলাদেশে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত 1.5 বছরে একজন নোবেল বিজয়ী কি পরিমাণ ঘৃণা এবং ধিক্কার কুড়িয়েছেন মানুষের কাছ থেকে। এটা আমার কাছে অত্যন্ত আশ্চর্যজনক মনে হয়েছে। আপনার সামাজিক মিডিয়ায় তাকানো যায় না, তার প্রতি মানুষের যে এই ধরনের যে একটা নেগেটিভ আপনার মনোভাব। আমি কেন বলছি কথাটা, সেই উত্তরাধিকার যদি বহনই করতে হয়, তাহলে এই নতুন সরকারের সাথে আমাদের প্রত্যাশার সম্পর্ক কি? প্রত্যাশার তো সম্পর্ক থাকে না, তাই না? আমরা ধারণা করেছি যে উনি একজন তরুণ মানুষ, অপেক্ষাকৃত তরুণ। উনি ইংল্যান্ড থেকে ফিরে এসে, আমি তারেক রহমানের কথা বলছি, আই হ্যাভ এ প্ল্যান, এবং ওই আই হ্যাভ এ প্ল্যানটা মানুষ কিন্তু লুফে নিয়েছে। আমরা যত কথাই বলি না কেন, লুফে নিয়েছে তখন একটা টালমাটাল সময়। এখন আপনি যে গোড়াতে যে হাত দিয়েছেন, রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম অনুযায়ী আপনার 3টে বিভাগ থাকবে, আইন, শাসন এবং বিচার। এবং এই 3টি বিভাগ, এটা তো ধরেন আমরা ইন্টারমিডিয়েট লেভেলেই পড়েছি, এই 3টি বিভাগকে স্বতন্ত্র করতে হবে, স্বাধীন করতে হবে, একে অপরের উপর হস্তক্ষেপ করবে না। যে ইন্ডিকেশনটা আপনি দিয়েছেন এটাই পরিষ্কার, যেটা বললেন যে আগের আমল মানে শেখ হাসিনার আমলের মতো হচ্ছে, সেটার অর্থ হচ্ছে আপনার শাসন বিভাগ বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করবে। পরিষ্কার কথা। আইন বিভাগ এবং বিচার বিভাগ, এই দুই বিভাগের উপর শাসন বিভাগের কর্তৃত্ব থাকবে। শাসন বিভাগ কারা? শাসন বিভাগ হচ্ছে প্রশাসন, শাসন বিভাগ হচ্ছে সরকার, শাসন বিভাগ হচ্ছে তারা দেশ চালায় তারা। তাহলে কথা হচ্ছে কিভাবে সেপারেট হয়? উন্নত দেশগুলিতে সেপারেশনটা এভাবে হয় যে বিচার বিভাগের উপরে, আপনি জানেন কিনা আমার মনে হয় হয়তো জানেন, যে একবার ভারতে আপনার রাষ্ট্রপতিকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল ওনাদের নির্বাচন কমিশনার বক্তব্য দেবেন সেই সময়, এবং স্পিকারের ক্ষমতা ছিল না তাকে বসতে বলার। কারণ এটা হচ্ছে বিচার বিভাগ এবং আপনার আইন বিভাগের গুরুত্ব। কিন্তু আমাদের দেশে তো এটা অসম্ভব। আপনি যেটা বললেন যে পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাচ্ছে, এইটা তো ধরেন আমার যারা এখানে দর্শক শ্রোতা, তারা সবসময় গল্প শুনতে ভালোবাসে। তা আমি একটা ছোট্ট গল্প বলি আপনাকে, যে বাথরুমে অতিথি গেলে গান করে, এটা বলেছিলাম বোধহয় একবার। এবং কেন গান করে এটার অর্থ খুঁজে পায় না কেউ। শেষে এমন একজন অতিথি এলো, খুব কেতা দুরস্থ এবং কথা বলেন খুব আস্তে, বললো যে ছি ছি ছি, আমি না বাথরুম থেকে শব্দ করা পছন্দ করি না। উনি বাথরুমে গিয়েও দেখে জোরে জোরে গান করে। তো ফিরে আসছে আর জিজ্ঞেস করছে যে আপনি তো এত কথা বললেন, আপনি বাথরুমে গিয়ে গান করছেন কেন? বাথরুমে যে সিটকানি নাই এটা কি আমি জানি? বুঝছেন তো? প্রতিশ্রুতি থাকবে, প্রতিশ্রুতি থাকবে, কিন্তু বিচার বিভাগকে স্বাধীন করা এত সহজ নয়। যে শাসন ব্যবস্থা আপনাকে স্বচ্ছতা দিতে পারবে না, যে শাসন ব্যবস্থায় প্রশ্ন থাকবে, সেখানে বিচার বিভাগকে নিরপেক্ষ করা সহজ কর্ম নয়। এটা করতে হলে, আমি একদম পরিষ্কার করে বলি আপনার একটা সিরিয়াস কথা, এটা করতে হলে দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে আপনার রিয়েল ডেমোক্রেসির চর্চা, আর একটা হচ্ছে শাসনে যারা আছেন তাদের ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা। এটা না হওয়া পর্যন্ত হবে না। আপনি দলীয় শাসনের নামে, আমাদের দেশে যতগুলো দলীয় শাসন হয়েছে সবাই কোনো না কোনো ভাবে উৎপীড়ন করেছে এবং নিজের পক্ষে নিজের যা দরকার তা করে নিয়েছে, এবং সেই কারণে আজকে বিচার বিভাগের এই অবস্থা। এবং এটা যদি ফিরে যায় তো আমি অবাক হব না, আর যদি ফিরে না যায় অবাক হব এবং আশায় বুক বাঁধবো। এটাই হচ্ছে কথা। একটা জিনিস জানেন, মানুষের তো একটা প্রত্যাশা থাকে, মানুষের প্রত্যাশাগুলো কিন্তু এখনো ঢাকা শহরে আপনি যদি হাঁটেন, এখনো দেখবেন সেই জুলাইয়ের যে গণ আন্দোলন ছিল, জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনের
সময় বিভিন্ন ইয়াং জেনারেশনের যে প্রত্যাশাগুলো, সেই প্রত্যাশাগুলো কিন্তু ঢাকার দেয়ালে দেয়ালে গ্রাফিতি আকারে এখনো আছে। তো সেগুলোই তো আমরা চেয়েছিলাম। ওই যে সংস্কার বলে আলেরিয়াদের সেই বিখ্যাত মানে বিদেশ থেকে উড়ে এসে সংস্কার করা, ভাই সংস্কার আমরা কি চেয়েছিলাম তার প্রতিফলন গুলো কিন্তু ঢাকার রাস্তায় এখনো আছে। সেগুলো দেখে দেখে মিলিয়ে নেন না কেন, তাহলেই তো হয়ে যায়। তো এখন সেই বিচার বিভাগ, আবার আমরা বিচার বিভাগ দেখেছি, বিচার বিভাগের অসহায়ত্ব আমরা দেখেছি। যে একজন ঢাকার মেয়র ছিলেন, উনি শেখ হাসিনার সম্পর্কে কাজিনের ছেলে তাপস প্রকাশ্যে বলেছেন একজন চিফ জাস্টিসকে নামিয়ে দিলাম, একজন চিফ জাস্টিসকে আমরা নামিয়ে দিয়েছি। এই ধৃষ্টতা দেখানোর পরেও কিন্তু তার কিছু হয়নি, এবং ওটা নিয়ে একটা রিট হয়েছিল, আপনার ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব রিট করেছিলেন। সেই রিটের কোনো ফল এখনো আমরা পাইনি। তো এই যে নামিয়ে দেওয়া, যে একজন চিফ জাস্টিসকে যে পলিটিক্যাল লিডাররা নামিয়ে দিতে পারে, বিদেশে ভাগিয়ে দিতে পারে, তাড়িয়ে দিতে পারে, এই প্রবণতা, এই প্র্যাকটিস যতদিন চলবে ততদিন বিচার বিভাগের কোনো আত্মসম্মানে তারা বেঁচে থাকতে পারবে না। এবং সেই প্রবণতাকে মনে হয় ফিরিয়ে আনতে চাই কিনা আমি বুঝতে পারছি। যাও, এটা নিয়ে আর কি বলবো। আরেকটা অধ্যাদেশকে বলি, যে অধ্যাদেশটা নাকি, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার এটা করেছিল ভালোর দিকে, সেটাকে তারা বন্ধ করে দিল, এই একটা দিকে। আবার অন্তর্বর্তীকালীন সরকার আরেকটা কাজ করেছিল, নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছিল। এরা দেখলাম সেই অধ্যাদেশটাকে আবার আগে যেভাবে করেছিল সেভাবে রেখেছে, মানে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না বাংলাদেশে এখন এই মুহূর্তে, তাদের বিচার না হওয়া পর্যন্ত। কবে বিচার হবে কেউ জানে না। ওরা যেভাবে করেছিল ওটা তারা পাশ করে নিয়েছে। কি বলবেন এটা? আগে আমি আপনাকে ওই দেয়ালের লেখন কথাটা আপনি বলেছেন যে কাবা দেশের দেয়ালে এখনো সেই আকাঙ্ক্ষাগুলো মূর্ত হয়ে আছে। সেই আকাঙ্ক্ষার কবর তো অন্তর্বর্তী সরকার করে গেছে। আমি এই সরকারকে দোষারোপ করব কেন? অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টারা আজকে কথা বলছে, আপনি দেখেন আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, এরা সকলেই কিন্তু পিছু হটছে এখন এবং দায়িত্ব অস্বীকার করছে। আপনি খেয়াল করেন, আসিফ নজরুলের মতো মানুষ বলছে যে 32 ভাঙা ঠিক হয়নি, 32 ধানমন্ডি ভাঙা ঠিক হয়নি। ভাই, এইটারও তো একটা, নাটকেরও তো একটা সীমা আছে না? বুলডোজার পাঠিয়ে দিনের পর দিন ওখানে একের পর এক ভাঙা হয়েছে, একবার তো নয়, পর্যায়ক্রমে কয়েকবার। এবং আপনি বলছেন যে তখন নিয়ন্ত্রণে ছিল না, এটা ঠিক হয়নি। এই যে বললেন দেয়াল লেখনের সাথে তাদের আচার আচরণের কোনো মিল ছিল না। আমি প্রসঙ্গে আপনাকে একটা কথা বলি এখানে, আমি মনে হয় ব্যাপারটা প্রাসঙ্গিক হবে। কালকে না পরশু দেখলাম যে ডক্টর ইউনূস একটা বিবৃতি দিয়েছেন উপসাগরীয় যুদ্ধ বন্ধ করার জন্য, ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ বন্ধ করার জন্য। আপনার এই বাংলা বিবৃতি দেখেই কিন্তু ট্রাম্প বন্ধ করে দিয়েছে যুদ্ধ, বুঝছেন? কারণ এটা হিব্রুর চেয়েও কঠিন, ও তো পড়তে পারতেছে না। বুঝছেন কাহিনী? বাংলায় লেখা বিবৃতি দেখেই ট্রাম্প বলছে ভাই এটা ডেঞ্জারাস, যুদ্ধ বন্ধ কর। আচ্ছা, ঠাট্টার বাইরে এসে বলি, এটা রংধনুর মতো হয় নাই যে ঝড় বৃষ্টি সব শেষ, আপনি আকাশে উদিত হয়েছেন। ওই যে বাংলা সিনেমার পুলিশ, সব শেষ হলে একটা লাঠি ঘোরাইতে ঘোরাইতে বলে আইন নিজের হাতে তুলে নিবেন না। আইন তখন কিন্তু মারা গেছে নায়ক বা ভিলেন, বুঝছেন? বলতেছে আইন নিজের হাতে নিবেন না। আরে আপনি যুদ্ধ বন্ধের ঘোষণা দিচ্ছেন এতদিন পরে এসে। আপনারই আমি, আপনার কণ্ঠেই আমি শুনেছি আপনি বলেছেন যে জাপানের শিশুদের আদর করছে আর আমাদের শিশুরা হামের টিকার অভাবে মারা গেছে। এরাই তো আপনার ওই দেয়াল লিখনকে মিথ্যা করে দিয়ে গেছে। এবং এখানে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, আমি আরো একবার আপনার অনুষ্ঠানে বলেছিলাম, চারজন করে কেন জানি খলিফা থাকে। আপনার ওই যে শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব, নূরে আলম সিদ্দিকী, এরা 4 জন ছিল, তার আগেও 4 জন ছিল। আবার এই গণঅভ্যুত্থানের সময় বা এই তথা কথিত বিপ্লবের সময় 4 জন ছিল। ওই 4 জনের চেহারা তো ওই 4 জনের সাথে মিলে না ওইগুলির সাথে। এগুলো আপনার কি ভাষায় কথা বলে, কি ধরনের পোশাক পরে, কি ধরনের আচরণ করেছে, মবের মতো উত্তেজিত হয়ে যায়। দেয়ালের লিখন যারা লিখেছে তারাই ভঙ্গ করেছে। এবার আমি আসি নিষিদ্ধ প্রসঙ্গে। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি, ইতিহাসের ঘটনা। আপনি জানেন যে লেনিন কিন্তু ডক্টর জিভাগো উপন্যাসটা ব্যান করে দিয়েছিল, বরিস পাস্তারনেকের বিখ্যাত উপন্যাস। কেন ব্যান করেছিল এটা লেনিনকে জিজ্ঞেস করা হয়েছিল। তো লেনিন বলছে যে এটা একটা সদ্য স্বাধীন দেশ, তার মানে এটা একটা নাবালক দেশ।
নাবালকের হাতে, বলছে এটা ভালো লেখা, কিন্তু 1 বোতল চিনি যদি কোনো নাবালককে দেওয়া হয়, শিশুকে দেওয়া হয়, সে তো বুঝবে না। এটা নিষিদ্ধ করে রাখাই ভালো, কারণ অত চিনি খেলে তার অসুবিধা হবে। এখন আওয়ামী লীগ যে এতই মিষ্টি, তাকে যে চিনির বয়ামকে যে নিষিদ্ধ করা হয়েছে, এটা তো ওই চিনির বয়ামের প্রতি শিশু কিশোর সকলের আগ্রহ বাড়াবে মাসুদ ভাই। এবং আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি নেচারের দিকে তাকান, আমরা যদি ধর্ম বা এথিক্সে বিশ্বাস করি, ধর্ম বাদ দেন, প্রকৃতি এথিক্সে বিশ্বাস করি, অ্যাডাম ইভ, আদম ইভ, এরা ছাড়া তো আমরা পৃথিবীতে আসতাম না। তো পৃথিবীতে তারা কিভাবে এসছে? পৃথিবীর প্রথম মানবী ঈশ্বরের কথা রাখতে পারে নাই, মানা করছে ওই গাছের কাছে যাইও না, ওই ফলটা খায়ও না। বেহেশতের লোভ এড়িয়ে ওই ফল খেয়ে পৃথিবীতে এসেছে। ভাগ্যিস এসেছিল, নাহলে তো আমরা পয়দা হইতাম না, তাই না? এই যে না, নিষিদ্ধ আমরা করেছে, বেহেশতের বিচার করতাম। এই যে আপনার নিষিদ্ধ করেছে, এই ফল খেয়ে আরো কতজন এখন মাটিতে নামে, এটা হচ্ছে দেখার বিষয়। একটু সিরিয়াসলি বলি, এই নিষিদ্ধকরণের সাথে সাথে সামাজিক মিডিয়া লাভ হয়ে গেছে। আমি আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ লিখছে, এবং দেশের ভেতর থেকে লিখছে, দেশের বাইরের থেকে লিখছে। বুঝলাম যারা দেশের বাইরে আছে নিরাপদ ভূমি থেকে লিখছে, দেশের ভেতর থেকেও কিন্তু লিখছে। তার মানে কি, আপনি ইউ নট টাচিং দ্য পালস অফ পিপল, আপনি জনগণের পালসটা বুঝতে পারছেন না। আপনি তারেক রহমান নিজেই বলেছিলেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা তাদের কাজ নয়, এবং তারা করবেন না, তারা এটা বলেছিলেন। কিন্তু তো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ মানে কি? আপনি আমাকে আপনার ঘরে রেখে বলছেন যে এই তুই থাকবি, কিন্তু তুই নিঃশ্বাস নিতে পারবি না। তো হইলো, আমার বুকের উঠানামা দেখলে আপনি আমার ঘুষি মারবেন কিংবা আমার নাক চিপে ধরবেন, তাহলে আর আমার বাঁচায় রেখে লাভ কি? আপনার আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ তো সাংস্কৃতিক সংগঠন নয়। এবং আমি আপনাকে বলি, আমি আজকে লিস্টটা দেখছিলাম, পৃথিবীর নানা দেশে হাজার হাজার দলকে এরকম নিষিদ্ধ করা হয়েছে। আপনি যদি তুরস্কের লিস্টটা দেখেন, টার্কির ইসলামিক দলকেও নিষিদ্ধ করা হয়েছে। আলটিমেটলি কি হয়েছে? আপনি কামাল আতাতুর্কের মূর্তি রাখলে তো হবে না, আপনি বাইরে এসে টার্কিজ লোকদের সাথে কথাবার্তা বলে দেখেন, তারা সবাই কিন্তু মনে মনে ইসলামী চিন্তা ভাবনা বিশ্বাস করে এবং ধারণ করে। তার মানে কি আপনি, এবং এত দূরে কেন যাব আমরা, আমাদের দেশের উদাহরণটাই নেই। ধরেন যদি কোনো একটা রিকনসিলেশনের মাধ্যমে জামাতকে রাজনীতি করতে দেয়া হতো, যে তুমি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলতে পারবে না, 71-এর বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, দেশের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, আসো পলিটিক্স করো, তাহলে আজকে হয়তো অন্য চেহারা হতো। সেটা না করাতে জামাত কিন্তু দ্বিগুণ বেগে ত্রিগুণ বেগে ফিরে এসেছে। আজকে আপনি যাকে নিষিদ্ধ করেছেন, সে যে আরো চতুর্বেগে ফিরে আসবে না, তার গ্যারান্টি আপনি দিতে পারবেন? তো এই কারণে আমার মনে হয়েছে এই নিষিদ্ধকরণ প্রক্রিয়াটা আমার কাছে মনে হয়েছে ঠিক গণতান্ত্রিক তো নয়ই, ঠিক সময় উপযোগী হয়েছে বলে আমার মনে হয়নি। কারণ একটা আমি আপনাকে জি জি জি, বলেন বলেন, শেষ করেন তারপরে হ্যাঁ, গত আলোচনাতে আমি বলেছিলাম আপনাকে যে 3 ধরনের আওয়ামী লীগের মধ্যে, যারা নির্যাতিত আওয়ামী লীগ, যারা দেশের আনাচে কানাচে আওয়ামী লীগ, সে তো ভাই কালকে চেহারাটা চেঞ্জ করতে পারবে না, তাকে তো তার জায়গায় থাকতে দিতে হবে, সে তো আমাদের দেশের মানুষ। এবং ওই দলটির সাথে বাংলাদেশের ইতিহাস জড়িত, এটা তো অস্বীকার করা যাবে না। ইতিহাস ঐতিহ্য জড়িত, মুক্তিযুদ্ধ জড়িত। যেমন আজকে আমরা কথা বলছি, আজকে মুজিবনগর দিবস, আজকেই বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। এগুলো তো আপনি ইতিহাস থেকে মুছে ফেলতে পারবেন না। এগুলো মুছে ফেলতে গেলে তো জিয়া রহমানও মুছে যাবে। এবং এখানে তো আমি আরো একটা কথা বলতে চাই, জিয়া রহমান নিজেই তো বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, দলগুলোকে ছেড়ে দিয়েছেন না? তিনি তো সামরিক অভ্যুত্থানে এসেছিলেন। জিয়া রহমান তো একটা নিষিদ্ধ দলকে, মানে তখন তো অনেকগুলি রাজনৈতিক দলই নিষিদ্ধ ছিল, তাদেরকে রাজনীতি করার জন্য আহ্বান জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন। এবং সেই সঙ্গে আরো আগে বঙ্গবন্ধুর আমলে যে জামাতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ ছিল, সেই জামাতে ইসলামকেও উনি রাজনীতি করার সুযোগ দিয়েছেন। এবং উনি আমি যেটা বলছি, নিষিদ্ধ দলকে এনেছেন আর ওনার পুত্র দলকে নিষিদ্ধ করছেন। হ্যাঁ আমি সেটাই বলছি যে আপনাকে, উনি কিন্তু তখন আওয়ামী লীগ ছিল না, তখন ছিল বাকশাল। কিন্তু বঙ্গবন্ধু যখন মারা যায় তখন বাকশাল ছিল। আওয়ামী লীগ যখন রেজিস্ট্রেশন করলো, ফিরে আসলো, ইট ওয়াজ অ্যাপ্রুভড, তারাও আসতে পারলো ঘরোয়া রাজনীতির মাধ্যমে। তো আমার কথা হচ্ছে, আপনি খেলতে দিলে মাঠে, মানে কি বলি আমি, আপনি যদি শক্তিশালী দল হন আপনি জিতবেন, আপনার তো ভয় নেই, কিন্তু খেলতে দিতে হবে। খেলতে না দিলে কিন্তু আপনি ওয়াক ওভার দিচ্ছেন, ওয়াক ওভার পাচ্ছেন। এক সময় যেটা কাল হয়, এটা তো আওয়ামী লীগের চাইতে ভালো আর কেউ জানে না। 3বার ওয়াক ওভারের পরে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, এটা তো মনে রাখতে হবে, তাই না? রাইট রাইট। এই ওয়াকওভার পাওয়ার যে প্রবণতাটা, এই প্রবণতাটাই কিন্তু সবচেয়ে ক্ষতিকর।
আর আপনি জি। যে কথাটা বললেন যে মানে যে কোনো কিছুই কিন্তু নিষিদ্ধ মানে আকর্ষণীয়, এটা তো আপনি উদাহরণ দিয়ে বললেন একদম। এখন এই জিনিসটা আমি আপনি বুঝি, ওনারা রাজনীতি করেন, দেশ চালান, ওনারা কেন বুঝেন না? নাকি ওনাদের বুঝতে দেওয়া হয় না? নাকি ওনারা ভাবেন যে আমাদের আর কোনো শেষ নাই, আমরা অক্ষয় অমর, অতএব যা পারি করি? এই মানসিকতাটা কতটুকু যাবে সামনে আমরা বুঝতে পারছি না। আমরা আসলে পলিটিক্যাল, আমি ব্যক্তিগত ভাবেও কিন্তু দেখছি, আমার নিজেরও একটা প্রত্যাশা কিন্তু ছিল তারেক রহমান সাহেবকে ঘিরে। এখন আমার মাঝে মাঝে মনে হয় যে উনি কি দলের মধ্যে কি উনি প্রভাব বিস্তার করতে পারছেন না, নাকি উনার উপর অন্যরা প্রভাব বিস্তার করছে? এই জায়গাটাতে আমার একটা সন্দেহ দেখা যাচ্ছে। কারণ আমি ওনাকে যতটুকু দেখেছি, যতটুকু ওনার সঙ্গে আমি কথা বলেছি, ওনার এই যে কর্মকাণ্ড গুলো আমার কিন্তু মিলছে না, মিলাতে পারছি না। কাজেই আমার এই সন্দেহটা হচ্ছে যে মানে ওনার উপরে কি অন্যরা প্রভাব বিস্তার করতে পারছে। যাই হোক, আমরা একটু সহজ বিষয়ে আসি, যা হবার তাই হবে, যা খাবেন যা করবেন তাই ফল পাবেন। এটা আমি শুধু আপনাকে, আমি এখানে একটা কথা শুধু বলতে চাই, সেটা হচ্ছে কি জানেন, প্রত্যেকটা মানুষ তখনই নিজেকে অমর মনে করে যখন তার মরণ কাছায়। আপনি 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 যদি রামায়ণের উদাহরণ ধরেন, আমি বারবারই বলি, পায়ে ধরেছিল রাবণের, রাবণ কিন্তু বিশাল যোদ্ধা এবং সাহসী, তার স্ত্রী তার পায়ে ধরেছিল যে তোমার যুদ্ধ করার দরকার নেই, তুমি এখানেই থামো, তুমি জয়ী হয়েছো। কথা শুনে নাই কিন্তু। কেন শুনে নেই জানেন? কারণ মৃত্যু তো তাকে হাতছানি দিয়ে ডাকছে না। একটা ছোট্ট গল্প বলি মাসুদ ভাই, মানুষ গল্প পছন্দ করে। এক লোক মানে আজরাইল আসছে নিয়ে যাইতে, বুঝছেন? তা আয়সা বলে কি যে এই চল। তো বলে আপনি কে? বলে বেটা আমি কে, এই দেখ লিস্ট, এটা জমের লিস্ট, তোর নাম্বার আজকে 1 নাম্বার, তুই আমার সাথে যাবি। ধুরন্ধর লোক বলে যে বললেই কি চলে যাব নাকি? তো বলে ঠিক আছে অবশ্যই যাব, কিন্তু আমার একটা কথা রাখেন। বলে কি? বলে আমি একটু খুব ভালো শরবত বানাই আমি, আপনাকে একটা শরবত দিয়ে একটু খান। বলে তাই? আমার সময় নেই। বলে এই 2 মিনিট সময়। ও তাড়াতাড়ি শরবত বানাইছে, শরবতে ঘুমের ওষুধ ঢেলে দিছে, বুঝছেন? এখন ওই আজরাইল তো শরবত খেয়ে বলে বারে বাবা কি আর কি ভালো শরবত রে, এগুলি বলতে বলতে ঘুমিয়ে গেছে। ও করছে কি, ওর নামটা প্রথম থেকে কেটে একেবারে লিস্টে লাস্টে দিছে, বুঝছেন? বলে দেখি এবার আমার কেমনে নিয়ে যাস। কতক্ষণ পরে আজরাইল ঘুম থেকে উঠে বলে লিস্টটা দে তো। দিছে। বলে তোর শরবত এত ভালো, আমি আমার সিদ্ধান্ত পাল্টাই ফেলাইছি। বলে কি সিদ্ধান্ত? কয় নিচের দিক থেকে নিমু এবার। এটাই। যা হোক, আমরা এখন একটা শেষ প্রসঙ্গে আসি। জি জি। সেটা হলো আজকে এপ্রিল মাসের 10 তারিখ, মানে আমাদের পহেলা বৈশাখ কিন্তু ঘনিয়ে এসেছে। আর 3-4 দিন পরই হবে পয়লা বৈশাখ। তো প্রতিবারই পহেলা বৈশাখ উদযাপনকে নিয়ে নানা নাটক কিন্তু আমাদের এখানে হয়। আওয়ামী লীগ আমলে একবার হতে এক ধরনের পয়লা বৈশাখ উদযাপন হতো, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এসে আরেকভাবে উদযাপিত হলো, তৌহিদি জনতা তখন আরেকটু ভূমিকা রাখলেন। এবার কি হবে না হবে এটা নিয়ে একটা মানুষের মধ্যে একটা টেনশন কাজ করছে। তো পয়লা বৈশাখের মতো হোক, আপনি কিভাবে দেখছেন পয়লা বৈশাখ উদযাপনটাকে নিয়ে? আমি আমি যেটা সবচেয়ে মানে আমি যে কথাটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে, পয়লা বৈশাখের ভাতা নিতে কিন্তু কার কোনো অসুবিধা নেই, নাম্বার ওয়ান, বুঝছেন? ভাতাটা কিন্তু আমি নিব, নাম্বার ওয়ান। আর নাম্বার ওটা টু তো শেখ হচ্ছে হাসিনা এবার তো করে একটা, গেছে। হ্যাঁ জি, ওটা এবার কিন্তু তো শেখ একটা হাসিনা বিরাট, জবাই করা। জি এবার তো একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন আছে মাসুদ ভাই। প্রশ্নবোধক হ্যাঁ। চিহ্নটা হচ্ছে আপনি মঙ্গল শোভাযাত্রা করতে পারবেন না, মঙ্গলবারে নববর্ষ পালন করবেন কিভাবে? এবার তো মঙ্গলবার পড়েছে, আপনি মঙ্গলবারে কিভাবে পালন করবেন? তা আপনি কি বলবেন না এরকম? আর একটা কথা হচ্ছে, মঙ্গল তো গিয়েছে, এবার বলছে আনন্দ না, বৈশাখী শোভাযাত্রা। কিন্তু এই বৈশাখী নামটা কিন্তু আরো অনেক বেশি হিন্দু ধর্মের সাথে সম্পৃক্ত। এবং আপনি দেখেন এই বৈশাখী পূর্ণিমা বুদ্ধদের সাথে সম্পর্কিত। এগুলো মানে, আমি বাঙালি, আপনি বঙ্গদেশে জন্মগ্রহণ করেছেন, আপনি তো চাইলেই আপনার উঠোনে ফণী মনসার গাছ জন্মাবে না, আপনি না চাইলেও আপনার উঠোনে বেলি ফুলের গাছ জন্মাবে, জবা ফুলের গাছ জন্মাবে, কারণ ওই মাটিটাই। আপনি এই মাসগুলোর নাম কিভাবে পরিবর্তন করবেন? কেন মঙ্গলকে আপনি আক্রমণ করছেন? কেন মনে করছেন যেটা হিন্দুদের দেবদেবীদের নাম? এইরকম হলে তো আপনি দেখেন, আপনাকে শুক্র কিন্তু আপনার দৈত্যদের রাজা, বৃহস্পতি আপনার দেবতাদের কুলগুরু, বুধ হচ্ছে একটা ধর্মগ্রহ,
মঙ্গল একটি ধর্মগ্রহ, রবি হয়ে আমরা যারা হিন্দু আমাদের উচিত সূর্যকে পূজা করা, শনি দেবতা, তা আপনি যাবেন কোথায়? প্রত্যেকটা বারের সাথে, কারণ এটা মহাশে জন্ম হয়েছে, এটার সাথে সংস্কৃতি এবং ধর্মের একটা যোগাযোগ থাকতেই পারে। টেক দ্য ধর্ম আউট, আপনি ওটাকে বের করে নেন। বলে না দুধে দুধ জলে জল, আপনি নেন, মঙ্গলের সমস্যা নেই। এবং আজকে সকালে হয়েছে যে মুখোশ, বেলুন এগুলো ব্যান করা হয়েছে, এগুলো বন্ধ করা হয়েছে। এবং কে করছে জানেন তো? তার স্বয়ং নিতাই এটা করছেন, নিতাই বাবু। নিতাই কিন্তু নিজেই একজন ধর্মগুরুর নাম, হ্যাঁ, একজন, তার নাম হচ্ছে নিতাই। যাই হোক, এখন উনি নিষিদ্ধ করছেন, উনার কারণ আছে এটা। আমি যে কথাটা বলতে চাই, বেলুন হয়তো ধরেন আপনি মুখের উপর ফাটিয়ে দিবেন, টাটিয়ে দেবেন, বন্ধ করলো, যা। মুখ কেন বন্ধ করছেন? কারণ বাংলাদেশের 99% মানুষের রাজনৈতিক নেতাদের মুখের বদল মুখোশ আছে। এই কারণে 1959 সালে আব্দুল জব্বার খান যে প্রথম ছায়াছবিটি বানিয়েছিল, সেটার নাম ছিল মুখ ও মুখোশ। হ্যাঁ, কত বুদ্ধিমান মানুষ দেখেন 1959, এবং সেটা একটা চলচ্চিত্র ছিল। কারণ উনি জানতো এই মুখোশ খুলে গেলে মুখগুলি যে কথা বলবে সেগুলি জাতি নিতে পারবে না। এখন মুখ ও মুখোশ বন্ধ করে যে কি শোভাযাত্রা করছেন, তার মধ্যে আর যাই থাক, আনন্দ তো থাকতে পারে না। আমার কি মনে হয় জানেন, এগুলি সব হচ্ছে বিপরীত স্রোতে যাত্রা এবং একটা বিশেষ গোষ্ঠীকে খুশি রাখার প্রক্রিয়া, যেটা কারোর জন্য ভালো ফল বয়ে আনেনি। যেটা আমাদের প্রবাহ, যেটা আমাদের নিয়ম, যেটা আমাদের চলে এসেছে, সেইটা যদি চলে আসে, তাহলে আমার মনে হয় যে এই শঙ্কাগুলো দূরীভূত হবে, এটাই মনে হয়। ঠিক। অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত। প্রিয় দর্শক, আপনারা শুনলেন অজয় দাশগুপ্তের বিশ্লেষণ। একটা কথা ভাবুন গেলে, আমি দুটো কথা বলতে চাই। যে উনি আসিফ নজরুলের উদ্ধৃতি দিয়ে বললেন, তিনি বলেছেন যে 32 নম্বর ভাঙা ঠিক হয়। এত বড় একটা বেঠিক কাজ হলো, আপনারা তো সরকারে ছিলেন, 32 নম্বর নিয়ে একটা মামলা করেছেন। একজনের বাড়ি ভাঙলে তো একটা মামলা করতে হয়, তাই না? আপনারা বললেন ঠিক হয়নি, এটা কবে বুঝেছেন? ক্ষমতা থেকে নামার পরে বুঝেছেন নাকি ক্ষমতায় থাকতেই বুঝেছেন? যদি ক্ষমতায় থাকতেই বুঝেন, তাহলে একটা মামলা করলেন না কেন? 32 নম্বরের এই মামলা আসামি কাকে করেছেন? আসামি করতে গেলে তো আপনাকে আসামি করতে হয়, আসামি করতে গেলে তো ডক্টর ইউনূসকে আসামি করতে হয়। কারণ এটাকে একটা ভবন, আপনারা যখন সরকারি দায়িত্ব নেন, তখন পুরো দেশে প্রত্যেকটা ভবনকে ঠিক রাখার দায়িত্ব তো আপনাদের। কোন একটা ভবন, কারো একটা প্রপার্টি কেউ ভেঙে দেবে না, এবং এটা নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব তো সরকারের। সরকার তো আসামি হবে। আপনি এখনো বাইরে কেন? আপনি হয়তো একদিন জেলে যাবেন, আপনি নিশ্চিত থাকেন। আপনার নামে যে সমস্ত শুনতেছি, যে সমস্ত কিচ্ছা কাহিনী বেরোচ্ছে, হয়তো একদিন জেলে যাবেন, কিন্তু আমি খুশি হব না। আমি খুশি হব সেদিন, যেদিন জানবো যে এই ভবনগুলোকে রক্ষা করতে